আমি আসলে অনেক ইতিহাসই এ পর্যন্ত দেখিয়েছি আপনাদের, কিন্তু কখনোই আমার নিজের বাড়ির ইতিহাস ঘুরে দেখানো হয়নি। আজ সেই আমার নিজের বাড়িতেই এসেছি আমি। যে বাড়িটি নির্মাণ করেছিলেন আমার পিতার দাদা জনাব শেখ ইব্রাহিম, যাকে রাঙ্গামিয়া বলেও মানুষ চিনত। এবং এগুলো আসলে ব্রিটিশ যখন এদেশে শাসন করত, এদেশে যখন জমিদারি প্রথা ছিল, তখন আসলে কোনো মুসলমান বাড়ি বিল্ডিং এবং পুকুর থাকতো না। যেটি কিন্তু কাঁঠালতলার এই যে বড় বাড়ি নামের যে বাড়িটি আপনারা দেখছেন, এটি হচ্ছে সর্বপ্রথম মুসলমান বাড়ি বিল্ডিং এবং পুকুর। তাহলে দর্শক চলুন আমরা একটু বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখাই। বাড়িতে ঢুকতে সম্মুখভাগের এই ঝোপঝাড় আর আগাছা দেখলেই বোঝা যায় বাড়িটি এখন একদমই পরিত্যক্ত। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামের এই বাড়িটি হচ্ছে ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোনো মুসলমান বাড়ি পাকা বিল্ডিং। কাঁঠালতলা গ্রামের ঐতিহ্যবাহী বড় বাড়ি নামক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের এই বাড়িতেই আমার জন্ম। এই বাড়িটির অতীত ঐতিহ্য, অনেক লোকের বসবাস আর অনেকগুলো ঘরের সংখ্যা বিদ্যমান ছিল বলেই এটাকে বড় বাড়ি বলা হয়। পুরনো যে ঘরটা, এই ঘরটা নাকি ফকিরহাট থানায় সর্বপ্রথম মুসলমান বাড়ি বিল্ডিং হয়। এই ঘরের আগে কোনো ওই দালান ঘর ছিল না। এই দালান হয়েছে সর্বপ্রথম, তা বহুত আগে। আর আমি তো, আমার বড় ভাইরা করতে পারে নাই, তারা তো নেই, আছে ছোট। আমি যদু তাই তা যদু জানি তা আমার 47 সালে পাকিস্তান হলো, আমার 20 বছর বয়স। এখন কথা বলছি সেই রাঙ্গামিয়ার ছোট ছেলে জনাব শেখ আজহার আলীর কাছে। ফকিরহাট উপজেলায় সর্বপ্রথম মুসলমান বাড়ি বিল্ডিং হচ্ছে কাঁঠালতলা বড় বাড়ি, এটা কি সঠিক? সঠিক। এই যে বাড়িটি আমরা শুনেছি যে ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, যখন কোনো মুসলমান বাড়ি বিল্ডিং হতো না, তখন এই বিল্ডিংটি তৈরি হয়। এই সম্পর্কে আপনি কতটুকু জানেন? এই বাড়ি আমার ব্রিটিশ সময় আমার দাদা হিন্দুরাই এই ঘরটা করেছে। তা এখন আমার কত টাকা করেছে আমার ঠিক নেই। আমার দাদা নাম ছিল রাঙ্গামিয়া আর আসল নাম ছিল ইব্রাহিম শেখ। ব্রিটিশ আমলে ওই সময় কোনো মুসলমানের বিল্ডিং তৈরি করতে পারতো না, একমাত্র আমার দাদা করেছিল, তাও তাদের সহযোগিতার কারণে। তৎকালীন ব্রিটিশ সরকারের রক্ষণশীল জমিদারের আমলে কোনো মুসলমান বাড়ি বিল্ডিং এবং পুকুর কাটা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক সেই সময়ে মরহুম ইব্রাহিম শেখ ওরফে রাঙ্গামিয়া এই বাড়িটি নির্মাণ করেছিলেন। পরিবারের মুরব্বীদের সূত্রে জানা যায়, জমিদার শৈলেন ঘোষের সাথে রাঙ্গামিয়ার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও ভ্রাতৃত্বপূর্ণ। মুসলিম এবং হিন্দু এই সাম্প্রদায়িক বৈষম্যকে উপেক্ষা করে তাদের সম্পর্ক ছিল বড় ভাই আর ছোট ভাইয়ের মতো। জমিদার শৈলেন ঘোষ রাঙ্গামিয়াকে বড় ভাই বলেই ডাকত। এই সম্পর্কের জের ধরেই তৎকালীন সময়ে আমার দাদার পিতা রাঙ্গামিয়া এই বাড়িটি নির্মাণ করার অনুমতি পেয়েছিলেন। তবে বিল্ডিং নির্মাণ করার অনুমতি পেলেও প্লাস্টার করার অনুমতি পাননি, যে কারণে প্লাস্টারের কাজ 47-এর দেশ বিভাগোত্তরের পর পাকিস্তানের আমলেই করা হয়। রাঙ্গামিয়ার সাথে নাকি জমিদার শৈলেন ঘোষের সাথে একটা ভালো সম্পর্ক, যে সম্পর্কের জোর ধরে তিনি তার বাড়ি বিল্ডিং করতে পেরেছেন। বলছি শৈলেন ঘোষের মার শ্রাদ্ধর পুকুরি মাছ লাগবে, মানে বড় বড় মাছ, একমাত্র আমাদের পুকুর থেকে নিয়েছিল। 10 কেজি নিচে কোনো মাছ নিয়েছিল না, এবং এই 10 কেজি মাছ যে কটা 10 কেজির উপরে ছিল ওই নিয়ে তারা তাদের শ্রাদ্ধ করেছিল তার মার, এটাও সত্যি। একটা বিষয় কিন্তু আমার কাছে একটু খটকা লেগেছে, সেটি হচ্ছে আমাদের যে বিল্ডিংটার উপরে একটা চানতারা আছে, এটা তো পাকিস্তানের একটা প্রতীক ছিল। পাকিস্তান, এটা ব্রিটিশের করা তো বিল্ডিং। এখন আমাদের বিল্ডিংটা তো ব্রিটিশ আমলে, কিন্তু চানতারা প্লাস্টার হয়েছে আলো ব্রিটিশের পরে হচ্ছে প্লাস্টার হয়েছে। বিল্ডিংটা অনেকদিন লাগছে গড়তি, মানে একবারে তো সব করতে পারিনি, আস্তে আস্তে করেছে। তো এই চানতারাটা করা হলো, ওই প্লাস্টারটা যখন করেছে তখন হলো চানতারাটা করেছে।
কিন্তু বিল্ডিংটা হয়েছে মানে তার আগে। বিল্ডিং ব্রিটিশ আমলের বিল্ডিং, চানতারা। হ্যাঁ, প্লাস্টার যে প্লাস্টার হয়েছে এটা হলো পরে হয়েছে প্লাস্টার। হাজার বিঘার উপরে সম্পত্তি থাকা এই রাঙা মিয়ার প্রথম স্ত্রী এক সন্তানের জন্ম দেবার পর মারা গেলে তিনি পরপর 5টি বিবাহ করেন। তবে মজার বিষয় হচ্ছে এই 5 স্ত্রীর কারো সাথে কারো সাক্ষাৎ মেলেনি। কারণ প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী, আবার দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর তৃতীয় স্ত্রী, এভাবেই শেষ স্ত্রীর সঙ্গেও দেখা হয়নি চতুর্থ স্ত্রীর। সব মিলিয়ে 8 ছেলে আর 2 মেয়ের জনক ছিলেন তিনি। দাদা, আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা হয় আমরা আমরা আমার হলো 7 ভাই বোন, 7 ভাই 1 বোন। নাম কব নাই? বাহাদুর, শাহাদাত, আশরাফ আলী, আবু বক্কর, রজব আলী, আবি, তারপরে আজাদ। আর বোন? হ্যাঁ, বোন বোন একজন ওইমার আমি না, সে এন্ন পয়সা আছে এডো ডাঙ্গাই দিয়া কাদি বাড়ি। আপনার মোট কয়জন মা ছিল? হ্যাঁ, আপনার বাপের নাম কি ছিল? ইব্রাহিম শেখ। আচ্ছা, তার স্ত্রী কতজন ছিল? হ্যাঁ, তার স্ত্রী ছিল কতজন, বউ ছিল কতজন? 5 জন। নাম জানেন? হ্যাঁ, 5 জন, একজন মরে গেলে একজন মরে গেলে একজন। মানে এই রাঙা মিয়ার এতটা প্রভাব এবং সম্মান ছিল যে মংলা রামপাল অঞ্চলে তার 500 বিঘা সম্পত্তির দেখাশোনার কাজে এলাকা থেকে কেউ গেলেও নাম শুনলেই খেয়াঘাটের মাঝি পয়সা ছাড়াই তাকে পার করত। তাছাড়া জমিদারি আমলে ফকিরহাটে মাত্র 3 জন সুপারি ব্যবসায়ীর মধ্যে তিনি ছিলেন একজন, যে আমলে সুপারি ব্যবসা করতে লাগতো ব্রিটিশ সরকারের লাইসেন্স। রাঙা মিয়ার নামে দক্ষিণে একটি খিয়া ফিরি ছিল। হ্যাঁ, মালগাজি রামপালের কিয়া যদি তার নাম বলা হতো তা আমাদের ফিরে নিয়ে যেত, পয়সা নিত না। আমি নিজে এখনো কি আছে? হ্যাঁ, এখনো আছে, এখনো আছে। আমি নিজে গেছি সেই পিয়ায়, আমার কাছে টাকা নিইনি। আপনার দাদার আসলে সম্পত্তি কেমন ছিল? প্রায় 300 বিঘের উপর ওখানে। 300 বিঘা? হ্যাঁ, 2 জায়গা মিলে, আমড়াতলা আর মালগাছি। আমড়াতলা তো সব বিক্রি হয়ে গেছে, মালগাছির এখনো 90 বিঘের মতো আছে। মানে আমি যদি আপনাদের পরবর্তী প্রজন্ম আমরা এখন এসে যদি আমরা বলি যে রাঙা মিয়াও একজন জমিদার ছিলেন ছোটখাটো, বলতেই হলেই মানে ওই সময় জমিদারের পরবর্তীতেই তিনি, মানে জমিদারের পরবর্তীতে যদি কোনো লোকের নাম বলতে হয় তাহলে রাঙা মিয়ার নাম বলতে হবে। এই বাড়ির আর কি কি ঐতিহ্য আপনার জানা আছে? আর জানা আছে, আমাদের ওই সবচেয়ে বেশি ব্যবসায়ী ছিলাম সুপারি ব্যবসায়। এই অঞ্চলে সুপারি সে সময় ছিল লাইসেন্স, এই লাইসেন্সদারি সুপারি কিনতে হতো। এই সুপারি কেনার লোক একমাত্র আমরা ছাড়া কেউ ছিল না, রাঙা মিয়া ছাড়া কেউ সুপারি রাখতে পারতো না, কারণ সে সময় লাইসেন্স দিয়ে সুপারি রাখতে হতো। আপনার দাদা বিল্ডিং নির্মাণের অনুমতির সাথে অনুমতিও পেয়েছিলেন একটি পুকুর খননের, যে পুকুরটির নাম বড় পুকুর। একসময় গ্রামের একমাত্র পুকুর হিসেবে এই বড় পুকুরের নামডাক ছিল অনেক। পাকিস্তান সরকার আসার পর থেকে অন্যান্য এলাকার মতো কাঁঠালতলায়ও বৃদ্ধি পেয়েছে পুকুরের সংখ্যা। আমি আমার ছোটবেলায় দেখেছি কাঁঠালতলা গ্রামের তখনও হাতে গোনা 3-4টি পুকুরের মধ্যে এই পুকুরের নাম ছিল বড় পুকুর। গ্রামের একটা বৃহৎ জনগোষ্ঠী এই পুকুরে গোসল, গৃহস্থালির অন্যান্য প্রয়োজনে এবং রান্নার পানি নেওয়ার কাজে ব্যবহার করত। আপনার বুড় তো একসময় অনেক ভেড়া ছিল, ছাগল? ভেড়াও ছিল, ছাগলও ছিল, রাজহাঁস ছিল, এগুলো অনেক ছিল তার। ছাগল ছিল ধরো প্রায় 50-এর উপরে, ভেড়া ছিল এরকম 50-এর উপরে। রাখতোই সালাম ওইটি ছিল রাহার। আরেকটা বিষয়, সন্তান সন্ততি আর নাতিপুতির সংখ্যা দিনে দিনে বেড়ে এত পরিমাণ হয়েছিল যাদের একবেলা রান্না করতে লাগতো 5টা ডেক। এই বাড়ি ও তার আশপাশ ঘিরে প্রায় ঘরের সংখ্যা ছিল 30 থেকে 35টি। সবাই একত্রে বসবাস করত আর খাওয়া দাওয়া হতো একসাথে। জীবন জীবিকার তাগিদে আর প্রতিটা সংসারের সদস্য সংখ্যা বাড়তে থাকায় ভিন্ন জায়গায় বাড়ি করতে করতে এই ঐতিহ্যবাহী বড় বাড়িতে এখন বসবাস করে মাত্র 3টি পরিবার।
কাঁঠালতলা বড় বাড়ি আমরা যতটুকু শুনেছি এত ঐতিহ্যবাহী বড় বাড়ি ছিল, যে বাড়িতে অনেক লোকের বসবাস ছিল এবং আশপাশের অনেক গ্রাম থেকেও কিন্তু এই বাড়ি একসময় খুব অভাব ছিল মানুষের, এই বাড়ি একবেলা খাবার জন্য তারা কিন্তু আসলে আসতেন। এই ব্যাপারে আপনি আসলে কতটুকু জানেন? আমাদের অঞ্চলে অনেক লোকই আমরা দেখেছি, আমরা ছোটবেলায় ওই সারা দিন রাত 24 ঘন্টা বারান্দায় বসে আছে, ওই আমার বউ রান্না করেছে ডাল ভাত তো ওই খাচ্ছে, এটা আমরা নিজেরাই দেখেছি। কাঁঠালতলা বড় বাড়ি যারা তারা এখন কোথায়? তারা এখন বিভিন্ন এলাকায় আছে, ঢাকা শহরেও আছে। আপনারা কয় ঘর আছেন এখন? আমরা এখানে বাড়িতে, মূল বাড়িতে আমরা 3 অংশ আছি, 3 জন আছি, হুমায়ুন মেম্বার আর আমার ছোট চাচা আর আবু বক্কর চাচা, এই 3 জন মূল বাড়িতে আছে, আর সব আমরা বাইরে চলে এসেছি। ঐতিহ্যবাহী সেই বাড়িটি এখন পড়ে আছে অযত্ন আর অনাদরে। প্রভাবশালী সেই রাঙামিয়ার ঘরখানি আজ ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। খুলে খুলে পড়ছে ইট সুরখির গাঁথুনি। ক্ষয়ে যাওয়া ইতিহাসের মতো এই বাড়িটিও হারিয়ে যেতে বসেছে তার ঐতিহ্য। এই বাড়ির এই বারান্দায় আমার ছোটবেলায় দেখেছি শুক্রবার সিনেমা আর আলিফ লায়লা দেখতে শত শত মানুষ এসে ভিড় করত। 8 ছেলের বংশধরেরা অর্থাৎ রাঙামিয়ার নাতিপুতিদের এই ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে দেখেছি অনেকটাই অনীহা। তবে কারো কারো মতে বাড়িটির অনেকজন শরিকদার বা অংশীদার হওয়ায় অতীত ঐতিহ্য ধরে রাখার জন্যে তাদের মধ্যেও চলছে নানান ধরনের ভিন্ন মত, যে কারণে সংস্কারের কোনো আগ্রহ নেই বলেও ধারণা করা হয়। যে বাড়িটি আসলে একসময় লোকারণ্য ছিল, যে বাড়িতে একসময় হাসি আনন্দ বিভিন্ন আমোদ ফুর্তি চলতো, সেই বাড়িটি এখন আসলে ভূতের বাড়ি পরিণত হয়েছে। বর্তমান যে বাড়িটা আমরা দেখছি, যে বাড়িটার আসলে খুব খারাপ অবস্থা। এই বাড়ি তো আপনারও আমারও ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে তো আসলে আমাদের কিছু করা উচিত কাকা। আমরা তার ভিতরে থাকি না, এখন ভেঙে চুরে মানে হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। আমরা একটু মেরামত করার জন্য সবাই মিলে করব, এটা আশা আছি বা করার ইচ্ছা আছে। এটাই হচ্ছে কাঁঠালতলা বড় বাড়ির পারিবারিক কবরস্থান। তবে বংশে অনেক লোক হওয়ার কারণে এই জায়গায় আর কবর দেওয়ার মতো জায়গার সংকুলান সম্ভব হচ্ছে না, তাই অন্যত্র আরেকটি কবরস্থান তৈরি করা হয়েছে। ভিডিওর এই দৃশ্যে যে ঘরটি আপনারা দেখছেন, একসময় এই ঘরটিতে বসবাস করত রাঙামিয়া। তখন বাড়িটি ছিল মেঝো পাকা, যার চারপাশে কাঠের বেষ্টনী আর উপরে টিনের ছাউনি। এরপর এই ঘরটাতে বসবাস করত রাঙামিয়ার নোয়া ছেলে অর্থাৎ আমার দাদা শেখ আশরাফ আলী। এরপর পিতার ঘরের প্লাস্টার করা পোতা রেখে কাঠের বেড়া বদলে তিনি ইটের গাঁথুনি দিয়ে বসবাস করতেন। বারান্দায় বসে তিনি এলাকার সালিশ বিচার করতেন বলে তাকে অনেকেই মাতুব্বার আশরাফ আলী নামেও চিনতেন। তিনিও মারা যাওয়ার পর এই ঘরে বসবাস করত তার ছোট ছেলে অর্থাৎ আমার ছোট চাচা। বর্তমানে তিনিও পিতার বাড়ি ছেড়ে অন্যত্র বাড়ি করে সেখানে বসবাস করেন। কাঁঠালতলা গ্রামের এই ঘরেই আমার জন্ম। এই ঘর, এই উঠান আর এই আঙিনা জুড়ে রয়েছে আমার শৈশবের স্মৃতি। ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী কাঁঠালতলা বড় বাড়ি থেকে রনি হাসান, বাগেরহাট ভিশন 24।